হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ওয়াট টু কেন ফ্লপ হলো। ছবিটা কিন্তু ফ্লপ হবে, এটা একদম শিওর শট, সেই দিকেই যাচ্ছে। ট্রেডও আর কি পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে ব্যাপারটা। তো কেন হলো, এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করছে। সব থেকে প্রথমে আমি একটা দেখবেন ভিডিও বানিয়েছিলাম যখন সিকান্দার ছবিটা ফ্লপ করলো, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সিকান্দার ফেল করলো বাট জওয়ান সাকসেসফুল হয়েছিল। সেম সাউথের ডিরেক্টর আপনি একটা তামিল ডিরেক্টরকে নিয়ে আসছেন, তাহলে কেন হচ্ছে না? এবার সেই ভিডিওটার যা পয়েন্ট বাই পয়েন্ট আমি কথা বলেছিলাম, আপনারা দেখবেন তার একদিন কি দুদিন পরে শান পারাশর বলে যে ইউটিউবার আছে হিন্দিতে, সে একটা সেম ভিডিও বানিয়েছিল এবং সেম পয়েন্টসে কথা বলেছে। তখন কিন্তু কেউ কপি বলে না, মানে আমার ভিডিওটা আগে এসছে, এখন আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন। তার ভিডিওর ডেট আপনি পেয়ে যাবেন, আমার ভিডিওর ডেটও আপনারা পেয়ে যাবেন। আমি সেটা নিয়ে বলিনি। আর এখানকার কিছু দালাল ইউটিউবার আছে মুভি রিভিউ কমিউনিটিতে, যারা অ্যাকচুয়ালি মুভি রিভিউয়ার নয়, তারা প্যারাসাইটস বেসিক্যালি। তো তারা কিন্তু এইগুলো তাদের চোখে পড়ে না, সেগুলো নিয়ে কথা বলে না। বাট সারাক্ষণ যদি কোনো অন্য হিন্দি ইউটিউবারের ভিডিও আগে চলে যায় এবং তার সাথে একটা পয়েন্ট আমাদের ম্যাচ করে যায় বাংলা কোনো ইউটিউবার, তখন তারা সেগুলো নিয়ে আর কি বলে, আর কি অডিয়েন্সকে প্রভোগ করে। তো আপনার শান পারাশরের ভিডিওটা আমি দেখুন তখন চাইলে কথা বলতে পারতাম, ওটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে ভিউ কামাতে পারতাম যে আমার থেকে কপি করেছে, কিন্তু আমি বলিনি। আমাকে অনেক আমার সাবস্ক্রাইবাররা অ্যাকচুয়ালি পাঠিয়েছে, দাদা দেখো তোমার সাথে, বাট আমি ঠিক আছে মিলতেই পারে, এরকম অনেক সময় হয়ে যায়, পয়েন্টস মিলে যায়, তো আমি বলিনি। যাই হোক, আজকে এই কথাটা বললাম। সেখানে দেখবেন আমি একটা কথা বলেছিলাম যে ডিরেক্টরকে আপনাকে ফ্রিডম দিতে হবে। আজকে অ্যাটলি পেরেছিল ওই ছবিটা পুল অফ করতে, সাউথ নর্থ কোলাবোরেশনটা তো ভালো করে হয়েছিল, বা সন্দীপ রেড্ডি বাঙ্গার ক্ষেত্রে এত ভালো করে হয়েছে এই কারণে, বিকজ তারা কিন্তু ডিরেক্টররা ফ্রিডম পেয়েছে, তারা নিজেদের যে ভিশনটা যেটা সেইটা এক্সিকিউট করতে পেরেছে। যেভাবে তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে ছবি বানায় সেইভাবেই সে বলিউডে ছবিটা বানাতে পেরেছে। শাহরুখ খান সেই ফ্রিডমটা অ্যাটলিকে দিয়েছিল, সেই ফ্রিডমটা সন্দীপ রেড্ডি বাঙ্গা পেয়েছিল হচ্ছে অ্যানিমালের সময়, সেটা ভূষণ কুমার এবং রণবীর কাপুর দুজনেই তাকে দিয়েছিল। তাদের উপর নিজেদের মানে খোদার ওপর খোদ্দারি করেনি আর কি। তো সেই জিনিসটা কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা এআর মুরুগডাস পায়নি। এবং রিসেন্টলি এই স্পাইডার এই কি বলে ছবিটা মাদ্রাসি, শিবকার্তিকের যে ছবিটা, যেটা সেপ্টেম্বর মাসে রিলিজ করবে, তো সেটা যেহেতু রিলিজ এগিয়ে আসছে, মুরুগডাস তামিল কিছু ইন্টারভিউজ দিচ্ছেন এবং সেখানে কিন্তু মিডিয়াকে তিনি বারবার বলে যাচ্ছেন। এই রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি কিন্তু ছবিটার ফেলিয়ারের জন্য আমি একা দায়ী নই, আমার যে মেন স্টোরিটা সেটা আমার কাছে খুব ক্লোজ ছিল হার্টের, বাট আমি এক্সিকিউট করতে ফেল করেছি, বাট ছবিটার ফেলিয়ারের দায় কিন্তু আমার একার নয়। তো উনি ইনডাইরেক্টলি আর কি বলে দিচ্ছেন যে, এবং উনি ওটা ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি তো হিন্দিতে আগে ছবি করেছেন, গজনীর মতো ছবি করেছেন, হলিডের মতো ছবি, তো উনি বলছেন রিমেক ওগুলো ছিল এবং আমির খান আমার সব কথা শুনেছিল, আমাকে ওই ফ্লেক্সিবিলিটিটা দিয়েছিল। তো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ইন্ডিকেট করতে চাইছেন যে আমার ওই ফ্রিডমটা ছিল না। এবার দেখুন, মুরুগডাস অনেকদিন ধরে সালমান খানের সাথে ছবি করতে চাইছিল, সেই ছবি সে অনেকবার সেটা ইন্টারভিউতেও বলেছে, মুরুগডাস চেষ্টা করছে, ইভেন গজনীর জন্য আর কি তার ফার্স্ট প্রেফারেন্স সালমান খানই ছিল। এবার সালমান খান এই ওয়ে অফ ওয়ার্কিং তার, সেটা চিরকাল আমরা জানি যে সে ইন্টারফেয়ার করে, সে নিজের মতো যা খুশি করবে, সেটা সবাই জানে, সেটা মুরুগডাসও জানে। আর সেম গোস ফর সাইন নাডিয়াডওয়ালা, যে কিন্তু আজকাল প্রচন্ড বেশি স্টোরি স্ক্রিন প্লেতে ক্রেডিট নেওয়া, সেখানে ঢোকা, ইনভলভ হওয়া, সেই সব জিনিসপত্র আমরা আগে দেখেছি। তো সেখানে যে ফ্লেক্সিবিলিটিটা পাবে না মুরুগডাস, সেটা তার জেনে বুঝেই যাওয়া উচিত ছিল আর কি। যাই হোক, এইটা আমি বলে নিলাম এই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা। এবার আমরা ওয়ার্ড টুতে যদি আসি, ওয়ার্ড টুতে এই যে সাউথ নর্থ কোলাবোরেশনটা হয়েছে, এটা ফোর্সফুল কোলাবোরেশন। প্রথম কথা, জুনিয়র এনটিআরও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়, সে এতটা টাকা পেয়েছে এবং সে কিন্তু নাগাবংশীকে দিয়ে প্রেশারাইজ করিয়ে যেভাবে রাইটসটা কিনিয়ে, যেহেতু নাগাবংশী তাদের ওর একটা ছবি করছে জুনিয়র এনটিআর, ওই যেটা ওদের প্রোডাকশনে আর কি, ত্রিবিক্রমের সাথে ছবিটা, তাই জন্য নাগাবংশীকে দিয়ে এতটা টাকায় কিনিয়েছে রাইটসটা, নিজে দাঁড়িয়ে থেকে ওরকম হোয়াইট স্প্রে রিলিজ করিয়েছে, বাট আলটিমেটলি সেটা ফ্রুটফুল হয়নি, ওখানে তো ক্র্যাশ করেই গেছে। বাট জুনিয়র এনটিআর এর ইন্টেনশন কিন্তু ক্লিয়ার ছিল না, সে চাইছিল যে ভাই আমি হিন্দি মার্কেটে আরো বেশি প্রচার পাবো, আরো হিন্দি মার্কেটটা আমার সেট হয়ে যাবে আর কি। প্রভাসের ক্ষেত্রে যেরকম সেট আছে, বাহুবলী পরবর্তীতে হয়ে গেছিল, আর এর পরবর্তীতে কিন্তু এনটিআর বা রামচন্দ্র কারোরই কিন্তু হিন্দি মার্কেট প্রভাসের মতো হয়নি। তো জুনিয়র এনটিআর কিন্তু দেবেরার ক্ষেত্রেও হিন্দিতে এসে প্রচুর প্রমোশন করেছিল, আলিয়া ভাটের সাথে কোল্যাব করে প্রমোশন করেছিল, জিগরা ফিগরার সাথে, বাট তাও কিন্তু খুব একটা লাভের লাভ কিছু হয়নি। সেটা কিন্তু সে এবারও করতে চাইছিল, তার ইন্টেনশন ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার ফ্রম ডে ওয়ান, যে ভাই সে ওয়ার্ড টু এর মতো ছবি করেছে। বিকজ সে কি জানে না যে অয়ন মুখার্জি তার আগে ব্রহ্মাস্ত্র পড়েছে, সে যে বড় স্পেকটাকেল ওরিয়েন্টেড ডিরেক্টরই নয়, সেই রকম মাস ছবি বানাতে পারবে না, এটা কি জুনিয়র এনটিআর বোঝে না? জুনিয়র এনটিআর নিজে এত কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছে, কিন্তু তা সত্ত্বেও সে ব্যানার দেখছে, আদিত্য চোপড়াকে দেখছে, সামনের হিরো ঋত্বিক রোশনকে দেখছে, নিজের রোলটা দেখছে এবং বলছে ভাই আমি হিন্দি মার্কেটে, আমাকে ওয়াইআরএফ ওই প্রজেকশনটা, ওই প্রমোশনটা দিয়ে দেবে। সেই চক্করে ও করছে। আর উল্টো দিকে ওয়াইআরএফও কিন্তু এই বিষয়টা নিয়ে যে ভাই আমি জুনিয়র এনটিআরকে যখনই পেয়ে যাবো, সাউথ থেকে একটা বড় স্টারকে রোপিন করতে পারলে আমি তাকে বেশি টাকা দেবো, মানে হিন্দির হিরোর থেকেও বেশি টাকা আমি জুনিয়র এনটিআরকে দেবো, কিন্তু তাহলে আমি তেলেগুতে এতটা বক্স অফিস পেয়ে যাবো। ওই মার্কেটটাকে ট্যাপ করবার জন্য সে করছে। তো এখানে তাদের ইন্টেনশনটা ক্লিয়ার, দুজনেরই ইন্টেনশন। এটা নিয়ে দেখবেন ডিটেলে আমাদের ক্রেজি ফোর মুভিজে সন্দীপ কিন্তু খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে, যেখানে এই পুরো বিষয়টাকে সে কভার করেছে কিন্তু, ঠিক আছে। তো ও খুব ভালো ভিডিও বানিয়েছে এবং তো
তো যাই হোক, এবার আমরা আরো একটা বিষয়ে চলে যাই। তো এটা একটা কারণ আর কি, মানে ইন্টেন্টটাই আপনার ভুল। অয়ন মুখার্জির ডিরেক্টর চয়েস ভুল। আমি সেই জবে থেকে অ্যানাউন্স হয়েছে তবে থেকে বলে আসছি, টিজার ট্রেলার সবেতে বলেছি ঋত্বিকের ফ্যান্সদের প্রচন্ড ঝাল লেগেছে। তো সেখানে তখনই আমি বলেছিলাম এই কথাটা, যে ইন্টেন্ট ভুল, আপনি কিভাবে স্টারকাস্ট চুজ করছেন সেটা ভুল, আপনি মার্কেট ট্যাপ করতে চাইছেন। সেকেন্ড হচ্ছে আপনি ডিরেক্টর ভুল চুজ করছেন, নিজের পাপের ডিরেক্টর রাখতে চাইছেন যে আপনার কথা শুনবে, যা আপনি বলবেন সেটা এক্সিকিউট করে দেবে, তার নিজের কোনো ভিশন নেই। সিদ্ধার্থ আনন্দের তবু একটা হলিউড সিনেমা দেখে ইত্যাদি স্পেকটাকেল একটা সে নিজের মতো করতে পারে, সেও এক এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর নয়। বাট অয়ন মুখার্জি তো জাস্ট পাপেট, সেই ছবিগুলো বানানোর জন্য ডিরেক্টরই নয় প্রপার, ঠিক আছে। এবং আপনাদেরকে আমি এটাও বলে দিলাম যে এই যে ওয়াইআরএফ ক্রিশ 4 এর মধ্যে এখন কো প্রডিউস করছে, তো ক্রিশ 4 এ আর কি ওরা রয়েছে ফিল্ম ক্রাফটের সাথে, ক্রিশ 4ও ঘাঁটবে, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। বিকজ ওয়াইআরএফ এর মানে ওই ভিশনটাই নেই, বড় স্পেকটাকেল ছবি নিজের একটা ওন ভয়েসে বানানো, ওরা সবই হলিউডের রেফারেন্সে কাজ করে, ওই জন্য ওদের স্পেকটাকেল ছবি চলা খুব মুশকিল আছে। বিকজ এখন সুপার হিরো ফিল্মের ক্ষেত্রে পার্টিকুলারলি লোকে কিন্তু বিদেশের সব সুপার হিরো ছবি দেখে, ফলো করে রেগুলার বেসিসে, এবং ইউথ যে অডিয়েন্স আছে তারা অ্যাওয়্যার ওয়েস্টে কি হচ্ছে। আপনি কিছু একটা এপ করতে যাবেন, এই ওয়াইআরএফ এর তো স্পাই ইউনিভার্সে পুরো বড় মিশন ইম্পসিবল, ইভেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে বিভিন্ন এলিমেন্ট সব ঢুকিয়েছে। এবার কথা হচ্ছে কি, আপনি সুপার হিরোর ক্ষেত্রেও সেটা করতে গেলে সেটা তখন ব্যাকফায়ার করবে। অলরেডি ক্রিশ 3 যে ছবিটা ছিল, সেই ছবিটা কিন্তু হয়তো বক্স অফিস নাম্বার বিশাল করেছিল, বাট মানে ক্রিটিক্যাল রিসেপশন খুব বাজে ছিল। ক্রিশ 1 যতটা ভালো ছবি, ক্রিশ 3 কিন্তু সেই ছবিটা ভালো নয় অতটা। তো সে কই মিলকেও ভালো ছবি ছিল, ওটা ইটি ডিপ অফ ছিল, যাই হোক। বাট ক্রিশও ভালো ছবি ছিল, বাট তারপরে যেটা এসেছিল সেটা কিন্তু ক্রিশ 3 কিন্তু ছবি ভালো হয়নি, এবং ঋত্বিক ওয়াজ নট হ্যাপি উইথ দ্য ফিল্ম। তো ঋত্বিক ক্রিশ 4টাকে অন্যভাবে করতে চাইছিল, এবং ঋত্বিক ওই ছবিটা মাউন্ট করতে এতদিন দেরি হয়েছে, তার ওইসব প্রিপারেশন করছি, স্ক্রিপ্টে কাজ করছি, সবগুলো ঢপের কীর্তন, আসলে হচ্ছে ফান্ড রেজ করা আর কি। তো ওই ফান্ডটা পাচ্ছিল না, কারণ ঋত্বিকের যা বক্স অফিসে এখন অবস্থা হয়েছে, সেখানে তাকে একা নিয়ে আর কি এত বড় একটা ছবি মাউন্ট করা তার পক্ষে পসিবল হচ্ছিল না, স্টুডিওরা অনবোর্ড আসছিল না, তাই জন্য ওয়াইআরএফ এর কাছে গেছে, অনেস্ট ব্যাপার। কিন্তু ওয়াইআরএফ এই ছবিটাকে ঘাঁটবে 100%, আপনি লিখে রাখুন, ঠিক আছে। আর ঋত্বিক নিজের না, মানে ঋত্বিকের একটা ফোকাস হওয়া উচিত, আমি সিরিয়াসলি বলছি। এটা আরো একটা কারণ এই ওয়ার টু ফ্লপ হওয়ার, এটা ঋত্বিকের ফ্যান্সরা রেখে যাবে। ঋত্বিকের অডিয়েন্স খালি ইউটিউবে এসে গালাগালি দিতে পারে, ফেসবুকে গালাগালি দিতে পারে, হলে ভাই যাস না কেন। তার কারণ হচ্ছে ইউটিউবে মাস অডিয়েন্স ফ্যানই নয়, বিসি সেন্টারে ঋত্বিক রোশনের ফ্যান ফলোইং নেই, এবং সেটা কারণ হচ্ছে ঋত্বিক যে ধরনের ছবি চিরকাল করে এসছে। আমি দেখবেন আই এম লেজেন্ডের রাইটস ঋত্বিক কিনেছে, কবির খানের সাথে ডেভেলপ করছিল, একটা খবর এসেছিল। আমি তখন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে এইটা আই এম লেজেন্ড যে টাইপের ছবি, ইটস আ হলিউড ফিল্ম, ইটস আ ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম, ইটস নট আ অ্যাকশন হেভি জম্বি অ্যাপোক্যালিপটিক থ্রিলার। এটা একটা ড্রামা ওরিয়েন্টেড, একটা ক্যারেক্টার স্টাডি টাইপের ফিল্ম। উইল স্মিথ গোটা ছবি জুড়ে নিজের ঘরের মধ্যে ঘুরছে, একটা কুকুরের সাথে ওর বন্ডিং ইত্যাদি। ডেফিনেটলি কিছু কিছু মোমেন্টস আছে খুব ভালো, বাট ইটস আ গ্রেট ফিল্ম, মানে আই এম লেজেন্ড ইজ আ ভেরি গুড ফিল্ম। বাট ইন্ডিয়াতে ওটা কিন্তু মাস ফ্রেন্ডলি ছবি নয়, তাহলে আপনি এই ছবিটা করছেন কেন? ঠিক আছে, আপনি এভিয়েশন বেসড একটা ছবি করছেন, যে ছবিটা আগেন আপনি দেখুন, এই ফাইটার তবু ফাইটারও আন্ডার পারফর্ম করেছে, যা বাজেট ছিল, যা যে স্টারকাস্ট ছিল সেই অনুযায়ী আন্ডার পারফর্ম করেছে। এই এভিয়েশন বেসড যত কটা ছবি হয়েছে সব কটা অ্যাকচুয়ালি চলেনি। তেলেগু থেকে অপারেশন ভ্যালেন্টাইন নাকি বলে একটা হলো বাটন যে ছবি, সেটাও চলেনি। ওইদিকে স্কাই ফোর্স তো জোর করে হিট করিয়েছে, ওটাও আর কি আলটিমেটলি চলেনি। তো এইবার ব্যাপার হচ্ছে কি, এই এভিয়েশন এই জনরাটা হলিউডে খুব পপুলার, কিন্তু তা বলে ইন্ডিয়াতেও এটা চলবে, মাস অডিয়েন্স কানেক্ট করবে, সেটা আপনি কি করে ভাবছেন? তো ঋত্বিকের একটা চিরকালের টেন্ডেন্সি হচ্ছে আমি একটা হলিউডিশ কিছু করব, কোনো মাসি ছবি করতে চায় না। এবং ইন্টারভিউতে ভারতবাজ জাঙ্গানের সাথে একটা ইন্টারভিউ আছে, যখন বিক্রম বেদা ফেল করলো, তখন সে বলছে যে আমি এবার কনসিয়াস, আমি একটু আমাকে যেভাবে আমার ফ্যান্সরা দেখতে চাই আমি সেই ধরনের ছবি করব, সেটা হচ্ছে একটু লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, আমি বিক্রম বেদার মতো চরিত্র করব না, ঠিক আছে, বেদার মতো চরিত্র করবো না। আবার ফাইটারের সময় যখন ফাইটার আন্ডার পারফর্ম করছে, ঠিক আছে, তখন আর কি বলছে না আমার কাছে অ্যাক্টর হিসেবে যে আমি অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি সেটাই আমার কাছে সবকিছু, বক্স অফিস আমার কাছে ম্যাটার করছে না। ভাই ক্ল্যারিটি রাখো, বক্স অফিসের জন্য কাজ করছো নাকি অ্যাক্টর সত্তাকে? যদি অ্যাক্টর সত্তাকে স্যাটিসফাই করার থাকে তাহলে ডোন্ট গো ফর বিগ বাজেট, অপারেট ইন লো বাজেট। আমির খান যেরকম করে, যে কিছু কিছু ক্ষেত্রে এমন ছবি বানায় যেটা আর কি বক্স অফিস ফ্রেন্ডলি নয়, বাট সেগুলো বাজেট অনেক কম রাখে, তো সেটা করো তাহলে, ঠিক আছে। তুমি কন্টিনিউস এই যে সুপার 30-র মতো ছবি ঋত্বিক রোশনের করাই উচিত হয়নি। আমি ফ্যাক্ট বলছি, যতই ভালো ছবি হোক, আমার প্রথম কথা মনে হয়নি যে ঋত্বিক কনভিন্সিং ছিল ওই চরিত্রটাতে। ঋত্বিককে মানে লুক ডাউন করে আপনি গরিব দেখাতে পারবেন না, অন্য কোনো অভিনেতা বেটার চয়েস হতো। ঋত্বিক অভিনয় ভালো করেছে, কিন্তু একটা লুকেরও তো ব্যাপার আছে, কাস্টিংটাও তো একটা ইম্পর্টেন্ট। আরেকটা কথা হচ্ছে কি, যে ঋত্বিক কেন ভাই একটা স্টার হয়ে ওই ছবিটা তুমি করছো, ঠিক আছে। আর ঋত্বিক কোনোদিনও একদম যে মাসি যে ছবি হয়, একদম মাস ছবি যেটাকে, সেটা কোনোদিনও করেইনি আর কি। যা ওর মানে গ্রাউন্ড লেভেলে ফ্যান ফলোয়িং হয়েছে, যতটা হয়েছে সেটা রাকেশ রোশনের কটা ছবির জন্যই হয়েছে। বাকি কিন্তু ঋত্বিক চিরকাল ক্লাসি ছবি করে এসছে, মানে পিরিয়ডিক ছবি করছে, সেটাও একটা ক্লাসি ড্রামা ওরিয়েন্টেড, ঠিক আছে।
যে অ্যাকশন হেভি মাসি ছবি করবে, একটা ছবির মধ্যে কমেডি রোম্যান্স সবকিছু থাকবে, ঋত্বিক ওটাতে বিলিভই করে না। ওটা আমি জানি না মানে কোনোদিনও পুল অফ করতে পারবে কিনা, ওর কনভিকশনটাও আছে কিনা সেটাও ম্যাটার করছে। তো ভাই এটা ঋত্বিক করেইনি কোনোদিনও। আর যদি না করে থাকে, যদি তোমার পুরো অ্যাপ্রোচটাই হয় যে আমি হলিউডিশ একটা এতে যাবো, ঋত্বিক ফারহান আখতার এদের যে পুরো গ্রুপটা আছে না, ওরা তো বন্ধু হয়, এদের ওই সাউথ বম্বে একটা ভাইব, হলিউড দেখে বড় হয়েছে, ওটা ছবির মধ্যে রিফ্লেক্ট করে। এবার ফারহান আখতাররা যেহেতু ডিরেক্টর, অভিনয় করছে, মাঝে মাঝে করছে, ঋত্বিক তো একটা স্টার, তার তো মাসি অডিয়েন্সের জন্য ছবি বানানো উচিত। ঠিক আছে, আপনাকে দুটোই ব্যালেন্স করে করতে হবে কিন্তু। ঠিক আছে, ধরুন আমির খান সারফারোশও বানাচ্ছে, আবার রাজা হিন্দুস্তানিটাও বানিয়েছে, যেটা বিহারের ইন্টিরিয়ারে পূর্ণিয়ার মতো জায়গাতে চলেছে। পূর্ণিয়ার একজন এক্সিবিটার তিনি এসে বলছিলেন, কদিন আগে ইউটিউবে দেখবেন খুব একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মানে একটা ইন্টারভিউ, উনি বলছিলেন রাজা হিন্দুস্তানি মারাত্মক চলছে। আপনাকে রাজা হিন্দুস্তানিটাও বানাতে হবে, আপনাকে সারফারোশটাও বানাতে হবে। ঠিক আছে, আপনাকে গজনিও বানাতে হবে, আপনাকে 3 ইডিয়টসও বানাতে হবে, আবার আপনাকে লাগানো বানাতে হবে। তো মাস অডিয়েন্সের কাছে তোমাকে পৌঁছাতেই হবে। তো সেটা ঋত্বিক করেনি, এখন সেটা ভুক্তভোগী হচ্ছে। ঠিক আছে, এই যে টিকিট মাল্টিপ্লেক্স অডিয়েন্স, খালি আরবান সেন্টারকে কেটার করবো, এটার জন্য পুরো বলিউড ভুক্তভোগী হচ্ছে। ঋত্বিক রোশন তার ক্লাসিক, মানে আরো একটা এক্সাম্পল আর কি, যে ভাই খালি ক্লাসিক ছবি করলে এরকমই হবে আর কি। তোমার মাস অডিয়েন্স অনেক বেশি লয়াল হয়, তারা যায় তোমার ছবিটা দেখতে। ক্লাস অডিয়েন্স লয়াল হবে না, সে ওয়ার্ড অফ মাউথের জন্য ওয়েট করবে, ইত্যাদি করবে। তো সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে ভাই তুমি ট্রাস্ট কাকে করছো? তুমি স্ক্রিপ্টটাকে ট্রাস্ট করছো, না আদিত্য চোপড়া যেহেতু তোমার ছোটবেলার বন্ধু তাকে ট্রাস্ট করছো? কারণ তুমি যদি আদিত্য চোপড়াকে ট্রাস্ট করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ভাই সে পুরো ঘেটে দিচ্ছে পুরো ছবিটা। তো তোমার ওখান থেকে প্রথম কথা করাই উচিত না, তুমি ব্যাক আউট করে চলে এসো, ভাই আমি করবো না। তুমি সাউথ থেকে ডিরেক্টর তোলো, তুমি বম্বের কোনো ডিরেক্টরের সাথে কাজ করলো, তার কনভিকশন, তার স্ক্রিপ্টে কাজ করো। আজকে আদিত্য ধারের মতো ডিরেক্টরের সাথে ঋত্বিক ছবি করে না কেন? আদিত্য ধার তো রিয়েলিস্টিক ছবি বানায়, যেটা ঋত্বিকের নিজের টেস্ট, তার সাথে একটা কমার্শিয়াল এলিমেন্টও আনতে পারে। তো সেরকম ছবি করো তুমি। আমি জানি না, মানে পুরো চয়েসেস গুলোই ভুলভাল ঋত্বিক রোশনের। তাই জন্য ঋত্বিক রোশনের ওই স্টেডি অডিয়েন্সটাই নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, যে একটা অডিয়েন্স যেটা প্রথম দিন কি চলে আসবে, এবং সেটা দিন দিন এই একটা লোকে তো কি একটা ছবিতে হলো আমি বুঝতে পারলাম, কিন্তু পর পর ছবিতে এটা হচ্ছে। বিক্রম বেদা ফ্লপ, ফাইটার আন্ডার পারফর্ম, ওয়ার 2 ফ্লপ। তাহলে আপনি কি বলবেন? আর ঋত্বিক যে মাঝে 3-4 বছর গ্যাপ নেবে, সেটা তো একটা কামব্যাক করবে শাহরুখের মতো, যেটা হবে সেটাও হবে না, কারণ ঋত্বিক অলরেডি এরকম গ্যাপস প্রচুর নিয়েছে। ওর ফ্যান্সরা জানেই যে ও দুটো ছবির মাঝে অনেকদিন গ্যাপ দেয়। 2019-এ ওয়ার সুপার 30 এসেছে, তারপর 2022-এ বিক্রম বেদা এসছে, আবার 2024-এর প্রথম দিকে এসছে ফাইটার। এমনিই গ্যাপ নেয়, ও চিরকালই গ্যাপ নিয়ে নিয়ে কাজ করে। তো ও যে গ্যাপ নিয়ে যে হেভি কিছু কামব্যাক করবে, সেটা ওই গ্যাপটা নিলেও যে কোনো ইউএসপি ক্রিয়েট হবে সেটাও হবে না। তো ঋত্বিকের যে সাউথের থেকে অফারটা এসেছিল মাইক্রি মুভি মেকার্সের কাছ থেকে, যেটা ববি কোহলি, ওটা করা উচিত ছিল। ওটা করতো ভাই, একবার ট্রাই করে দেখো না। এমনিও তো তোমার বলিউডের এই ক্লাসি ছবিগুলো করতে গিয়ে ফেল করছো, তার থেকে বরং ওটা ট্রাই করে দেখো। এবার এইগুলো বললেই ঋত্বিকের ফ্যান্সরা খেপে যায়, তুমি ঋত্বিককে পছন্দ করো না, তুমি শাহরুখের ফ্যান। আরে ভাই শাহরুখকেও তো আমি বলছি, আমিরকেও আমি বলছি, কোনো জিনিস না মানে ওরকম চোখ বন্ধ করে করা উচিত না। এই যে চোখ বন্ধ করে আমির খান অ্যাকশন ছবি করতে গেল, ক্যামিও করতে গেল জোর করে, সেটাও বলছি, সেটাও কল আউট করছি। ভেবে চিন্তে করো ভাই, স্ক্রিপ্ট পড়ে, চরিত্র পড়ে। সবাই করছে, এ এগিয়ে যাচ্ছে, ও পিছিয়ে যাচ্ছে বলে আমি এটা আমাকে এক্ষুনি করতে হবে, এক্ষুনি করে ফেলতে হবে, অ্যাকশন করতে হবে, এরম ভাবে করো না। এরম ভাবে করলে যে করবে এই ডিসিশনটা, আমির খান নেই, ঋত্বিক নেই, চাপ খাবেই খাবে। তোমাকে ভেবে চিন্তে কাজটা করতে হবে, স্ক্রিপ্টটা পড়ে করো, স্ক্রিপ্টের উপর ভরসা করে করো, লোকটার উপর মানে ডিরেক্টরটার উপর, ডিরেক্টরের কনভিকশনটার উপর বিশ্বাস করো। যারাই সাকসেস পেয়েছে রিসেন্টলি এই কোভিডের পরবর্তীতে, সেটা রণবীর কাপুর অ্যানিমালে হোক, বা ধরো রণবীর কাপুর তো বলছিল যে আমাকে অ্যানিমাল করতে সবাই বারণ করছিল, ও যদি শুনতো বাকিদের কথা, তাহলে আজকে ওর কেরিয়ারের সব থেকে বড় হিটটা পেতো না। শাহরুখ কিন্তু অ্যাটলিকে ভরসা করেছে, তাই কিন্তু এই বাজেটটা দিয়েছে। অনেকে হয়তো ওকে, শাহরুখকেও বারণ, শাহরুখ তো আর এখন মিডিয়াতে এসে বলেই না, তোমরা কথাই বলে না, বাট শাহরুখকে যদি মানে হয়তো নিশ্চয়ই কেউ বারণ করেছে যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর তুমি এরকম করছো, এরকম মাসি প্রেজেন্টেশন, এটা তোমার অডিয়েন্স নেবে না, নিশ্চয়ই হয়তো কেউ বুঝিয়েছিল, কিন্তু ওর তো কিছু যায় আসেনি, ও তো ওকে ফুল ফ্রিডম দিয়েছে। তো ভাই ডিরেক্টরকে ভরসা করো, স্ক্রিপ্টকে ভরসা করো, হুড়পাড় করে ছবি হয় না। লাস্ট আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কি, এই যে সাউথ নর্থের যে কোলাবোরেশনটা, কিছু কিছু ক্ষেত্রে যেটা বললাম যে ডিরেক্টর ফুল ফ্রিডম পাচ্ছে, সেখানে করতে পারছে, এবং ডিরেক্টরেরও না মানে স্টোরি টেলিংটার উপর ওই দখলটা থাকতে হবে। ঠিক আছে, আজকে দেখুন অ্যাটলি শাহরুখকে নিয়ে দিতে পারলো হিটটা, কিন্তু বরুণ ধাওয়ানকে নিয়ে কিন্তু পারলো না। সেখানে কিন্তু ওই সেম ফর্মুলাটাই কিন্তু ওয়ার্ক করছে না। তো স্টারের উপর অনেকটা ডিপেন্ড করে। এই যে সন্দীপ রেড্ডি বাঙ্গা আজকে মানে অ্যানিমালের রণবীর কাপুরের মতো অভিনেতাকে পেয়েছে বলে পুল অফ করতে পারছে, ঠিক আছে, প্লাস বাঙ্গার একটা নিজস্ব স্টারডাম আছে, প্লাস ওর একটা স্টোরি টেলিং এর নিজস্ব আছে, তো সেগুলো ব্যাপার আছে। বাট এই সাউথ নর্থের কোলাবোরেশন হওয়াটা না ইটসেলফ মানে খুব ডিফিকাল্ট আর কি, বিকজ দুটো সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ খুব আলাদা। ধরুন আজকে একটা বলিউডের ডিরেক্টর যখনই কোনো সাউথের হিরোর সাথে কাজ করছে, তার প্রেজেন্টেশন দেখুন, আজকে আদি পুরুষে প্রভাসকে যে প্রেজেন্ট করেছে ওমরাওয়াত, জঘন্য,
মানে জঘন্য। প্রভাসকে কত ভালো ভালো প্রেজেন্টেশন সাউথের ডিরেক্টররা দিয়েছে, প্রশান্ত নীল সালারে কিভাবে প্রেজেন্ট করেছে দেখুন তো। বাহুবলী তো আমি ছেড়েই দিচ্ছি, বা ইভেন সাহো যেটা অ্যাকচুয়ালি দুর্বল ছবি, সেখানেও কিন্তু আমি বলবো যে তবু মানে বলিউডে যা প্রেজেন্টেশন পেয়েছে প্রভাস, তার থেকে অনেক বেটার, তার থেকে অনেক বেটার পেয়েছে। ওই জন্য প্রভাস বলেছে যে আমি আর কোনো বলিউডের ডিরেক্টরের সাথে কাজ করবো না। আজকে জুনিয়র এনটিআরকে যেভাবে প্রেজেন্ট করলো অয়ন মুখার্জি, এই যে প্রথম সিনটা ভিএফএক্স দিয়ে বডি ফডি বানিয়ে দিয়েছে, গরিলার মতো দেখতে লাগছে, এটা কি প্রেজেন্টেশন ছিল? ওটা প্রেজেন্টেশন হলো? ওটা একটা হিরো ইন্ট্রো মোমেন্ট হলো? তো এটাই আর কি। তো বলিউডের যারা ডিরেক্টর আছে তারা ওই সাউথ ইন্ডিয়ান একটা স্টারকে নিলে তার ফ্যান্সরা এক্স্যাক্টলি কি চায়, তারা কি ধরনের ছবি দেখে বড় হয়েছে, এটা রামগোপাল বর্মা একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছিল। একটা ইন্টারভিউ আছে রামগোপাল বর্মা আর অনুরাগ কাশ্যপের, ওখানে রামগোপাল বর্মা বলছে কি যে আপনি যদি তেলেগুতে যান, আপনি দেখবেন ওখানকার ডিরেক্টররা বেশি ওয়ার্ল্ড সিনেমা ইত্যাদি দেখেনি, ঠিক আছে? ওরা কিন্তু সিনেমা বাফস নয়, কিন্তু ওদের লোকাল সিনেমা প্রচুর দেখেছে। ওরা এক্স্যাক্টলি জানে যে ওদের হিরোদের কাছ থেকে ফ্যান্সদের কি এক্সপেকটেশন, ওরা ওইখানে গ্রাউন্ডেড মানে গ্রাউন্ডের সাথে যুক্ত আছে, তাই জন্য ওরা ওইভাবেই হিরোকে প্রেজেন্ট করতে পারে। কিন্তু ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন হলিউডের 4টে সিনেমা সম্পর্কে, ওদের আইডিয়া থাকবে না। এবার ব্যাপার হচ্ছে কি, বলিউডের যারা ডিরেক্টর যারা এখন এই মুহূর্তে কাজ করছে, তারা তো সব ওয়েস্টার্ন সিনেমা দেখে বড় হয়েছে। এবার তারা তো এক্স্যাক্টলি যায় না যে তেলেঙ্গানাতে এনটিআর এর ফ্যান্সরা এর থেকেও কি এক্সপেক্ট করছে, তো অয়ন মুখার্জিকে প্রেজেন্ট করবে কিভাবে ওইভাবে। বাট সেটা প্রশান্ত নীল সেই ডিএনএটা বোঝে। তো এইটা আজ কি ব্যাপার, তো সেইটা রামগোপাল বর্মা খুব ভালো বুঝিয়েছিল। তো সেই জন্য বলিউডের ডিরেক্টররা সাউথের স্টারদেরকে নিলে ভালো ইউজ করতে পারে না। আর সাউথের দিকে যারা ডিরেক্টর আছে সেম ভাইসে ভার্সা, কিন্তু আজকে সাউথের দিকে ধরুন ডিরেক্টর, সেও বলিউডের যে হিরোকে নিচ্ছে, অনেক সময় দেখবেন যে এই যে ধরুন ইমরান হাশমি দে কলি মজিতে কাজ করছে, বা এই যে আদি বিশেষের ছবিটা আছে G2 বলে, তাতে কাজ করছে। এরকম দেখবেন বলিউডের অনেক স্টাররা, মানে যারা এক সময় আর কি প্রাক্তন স্টার্স, তারা এখন আর কি অত অ্যাক্টিভলি এখানে ফুল ফ্লেজেড রোল পায় না, হিরো সুলভ রোল পায় না। তারা যখন সাউথে গিয়ে ভিলেন চিলেনের চরিত্র করে, সেখানে দেখবেন ক্যারেক্টারগুলো খুব আন্ডার ডেভেলপড, মানে কিছু নেই, ওয়ান ডাইমেনশনাল, কিছু করার নেই, ওয়েস্টেড। এই ধরুন সঞ্জয় দত্তকে আমি এক্সাম্পল হিসেবে তুলে নিচ্ছি, ঠিক আছে? সঞ্জয় দত্তকে যখন লিওতে নিয়েছে, কি প্রেজেন্ট করতে পেরেছে লোকেশ কানাগড়া? সঞ্জয় দত্তকে যদি প্রপারলি আপনি প্রেজেন্ট করেন, তাহলে কাঞ্চা চিনার মতো ক্যারেক্টার বেরোতে পারে, ভিলেনের হিসাবে আমি বলছি, আইকনিক ক্যারেক্টার বেরোতে পারে। সেখানে লোকেশ কানাগড়া প্রেজেন্ট করতে পারেনি, বিকজ ওরা ওই যতই বলুক যে আমি, ও তো হিন্দি বেল্ট থেকে কাস্টিংটা করছে, বা এই যে আজকে আমির খানকে প্রেজেন্ট করতে পারলো না কেন লোকেশ কানাগড়া? এই লোকেশ কানাগড়া তো বড় কমার্শিয়াল ডিরেক্টর, তাকে আমি দুটো বলিউডের বড় আমি অ্যাক্টরদেরকে দেখিয়ে দিলাম যে সঞ্জয় দত্ত কোনো অংশে কম নয়, এক সময়কার বড় স্টার, অ্যাকশন রোলস প্রচুর করেছে, ওরকম অ্যাটিটিউড সোয়াগ সব রয়েছে। আমির খানও গাজনি করেছে, এ করেছে, তো এদের দুজনকে প্রেজেন্ট করতে পারলো না কেন? কাস্টিংটা করেছে, উদ্দেশ্যটা আগে, ইন্টেন্টটা হচ্ছে যে ভাই আমি বলিউডে যাতে রিলিজ করতে পারি, হিন্দিতে যাতে আমার চলে ছবি, সেটা হচ্ছে ইন্টেন্ট। সেকেন্ড হচ্ছে কি, আমির খানের এক্স্যাক্টলি কি স্ট্রেংথ বা উইকনেস লোকেশ কানাগড়া জানেই না। এটা আমি মানে এক্সাম্পল দিচ্ছি আর কি। সাউথের ফিল্ম মেকাররা বলিউডের ছবি ওইভাবে দেখেনি বা ফলো করেনি, হয়তো দেখেছে, কিন্তু এক্স্যাক্টলি ওই হিরোটার কি স্ট্রেংথ বা উইকনেস যে কি আছে সেটা ও জানে না। তাই জন্য সেটাকে ও মানে সেইটাকেই যে ম্যাক্সিমাম পোটেনশিয়ালি ইউজ করে তাকে প্রেজেন্ট করবো, সেটা কিন্তু করতে পারবে মানে করতে পারছে না। সেইটা আর কি প্রবলেম। ওরা ওদেরটা জানে, ওদের হিরোদেরটা জানে, তাই জন্য প্রেজেন্ট করতে পারে। আজকে সঞ্জয় দত্তের গিয়ে এই সন্দীপ রেড্ডি বাঙ্গা কেন পেরেছে? বিকজ সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু বলিউডের প্রচুর ছবি দেখেছে, ও পুরো দেখে জানা আছে, ও জানে রণবীর কাপুর, ও রণবীর কাপুরের ব্যাপারে কথা অর্জুন রেড্ডির সময় থেকে বলছে, মানে ও রণবীর কাপুরকে ফলো করে, ও জানে রণবীর কাপুরকে কোথায় কোথায় ও কি কিভাবে প্রেজেন্ট করতে, ও রকস্টার, ওর এতবার দেখা, ও একদম মাথায় ওর সেট আছে যে আমি ও কিভাবে ওকে ইউজ করবো। সেটা যদি ডিরেক্টর না জানে তখনই আর কি ফেল করবে। আর আরো একটা ব্যাপার হচ্ছে, এই যে অ্যাটলি দেখবেন অনুপমা চোপড়াকে জওয়ানের সাকসেসের পরে একটা ইন্টারভিউ দিয়েছিল, ওখানে ও বলেছিল যে হিরোটাকে নিয়ে আমি ছবি বানাচ্ছি, আই হ্যাভ টু ফল ইন লাভ উইথ দ্যাট। তো তাই জন্য আমি তার সিনেমাগুলো আগে দেখি। ওগুলো কি জন্য বলছে যে আপনি যতক্ষণ ইউ উইল নট ফল ইন লাভ উইথ দ্য হিরো, আপনি তাকে বেস্ট প্রেজেন্ট করতে পারবেন না। এবার অ্যাটলি কি করছে, অ্যাটলি যদি শাহরুখের ছবি আগে নাও দেখে থাকে, নিশ্চয়ই দেখেছে, কিন্তু বেশি ভালো করে স্টাডি করেছে ওটা বোঝার জন্য যে ভাই এর কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, তো সেইটাকে আমি ইউজ করবো আমার কাজে। শাহরুখের যে স্ট্রেংথ গুলোকে ও অ্যাম্পলিফাই করে জওয়ানে দেখিয়েছে, সেগুলো শাহরুখ হয়তো করছে অনেকদিন আগে থেকেই, বাট ও সেটাকে অ্যাম্প আপ করে দিয়েছে, কি নেক্সট লেভেল নিয়ে গেছে, তার সাথে নিজের কিছু সিগনেচার অ্যাড করেছে, তো সেইটাই আর কি মজা দিয়েছে। তো সেইটা আপনাকে করতে হবে। তো যেভাবে বলিউডের ডিরেক্টররা সাউথের এই কালচারটা যায় না, সাউথের ডিরেক্টররাও বলিউডে, আর আমাদের এখানে কিন্তু এই ডিফারেন্সটা আছে, সেটা সিনেমার মধ্যে হোক, ভাষার মধ্যে হোক, এথনিসিটির মধ্যে হোক, সেটা কিন্তু আছে, একটা একটা ডিফারেন্স কিন্তু আছে, আমরা যতই বলি।
বা সেই ডিফারেন্সটা, ওই জন্যই তো এতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি, নাহলে তো হলিউডের মতো একটাই ফিল্ম ইন্ডাস্ট্রি হতো। তো আমাদের ওই ডিফারেন্সটা আছে, এবং সেই ডিফারেন্সটাকে বুঝে সবার ভালো লাগবে এরকম ছবি বানানো, এটা খুব কম ডিরেক্টর, খুব রেয়ার ব্রিডই পারে, যেটা রাজামৌলি পেরেছে বা সন্দীপ রেড্ডি বাঙ্গা পেরেছে বা অ্যাটলি পেরেছে। দেখুন এত ডিরেক্টর, এত ইন্ডাস্ট্রি, এত ফিল্ম মেকার্স, তার মধ্যে আমাদের নাম আলটিমেটলি সেই 2-3টেই কেন ঘুরে ফিরে আসে? কারণ ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্র্যাক যে আপনার সব ধরনের, মানে কাশ্মীরেও ভালো লাগছে, কন্যাকুমারীতেও ভালো লাগছে, এই ধরনের ছবি বানানো ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তো এইটা আর কি প্রবলেম ওয়ার 2 এর ক্ষেত্রে, যেটা আমি বললাম। ওভারঅল পুরো জিনিসটা ডিসকাশন করলাম, এবং আমার মানে ক্রিস 4 নিয়ে বিভৎস চিন্তা হচ্ছে ভাই ওয়ার 2 দেখার পরবর্তীতে। তো যারা ক্রিস ক্যারেক্টারটাকে ভালোবাসে, বিকজ আমরা ছোটবেলার প্রথম ইন্ডিয়ান সুপার হিরো, শক্তিমান তো আছে, বাট শক্তিমান টেলিভিশনে ছিল, তারপরে আমরা ঋত্বিককে পেয়েছিলাম। তো সেইখানে ঋত্বিকের ক্যারেক্টারটা মানে আমার যথেষ্ট চাপ লাগছে যে ভাই এসব, এই আদিত্য চোপড়া থাকা মানে হলিউড থেকে কপি ফপি করতে গিয়ে কিছু ঘেটে না ফেলে। এবং ঋত্বিকের ফ্যান্সদের না, অ্যাকচুয়ালি সালমানের ফ্যান্সরা যেরকম মাঝখানে সিকান্দার বেরোনোর পরবর্তীতে খুব টুইটারে লেখালেখি করছিল, তারপর সালমান নাকি তার ফ্যান্সদেরকে ডেকে কথাবার্তাও বলেছে। তো ঋত্বিকের ফ্যান্সদের অ্যাকচুয়ালি যারা এই সত্যি কথাগুলো বলছে তাদেরকে গালাগালি না দিয়ে টুইটারে গিয়ে ভাই বল তোদের হিরোকে যে মাসি ছবি করতে, সাউথের প্রপার কোনো ডিরেক্টরের সাথে কাজ করতে, বা বলিউডেও যদি ছবি করে, যে ভাই যদি জিন্দগি না মিলে কি দোবারার মতো যদি ছবি করে, কনভিকশনের সাথে করতে। এই বক্স অফিস চাই, কি চাই, হলিউডের অমুক ছবি করে ফেলছি, ওটা রিমেক করে ফেলছি, ওরকম একটা আনঅফিসিয়াল রিমেক করে ফেলছি টপ গানের, এইসব না করে সিম্পল ডিরেক্টরের কনভিকশন, স্ক্রিপ্ট দেখে ছবি করো, প্রডিউসার ডিরেক্টরের নাম এইসব দেখে করো না। এইটাই আর কি বলার, সেটা তোমরা করো। ঋত্বিকের ফ্যান্সদের বলছি যারা এখানে গালাগালি দিতে আসবে। তো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।